জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণ আগেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ শুরু হয়েছে। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হবে। কারা কারা আছেন এই তালিকায় সেটির একটি তালিকা আমাদের হাতে এসেছে। দর্শক নিশ্চয় আপনাদেরকে সেই তালিকাটা পড়ে শোনাবো। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে নতুন সরকার এবং নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় নতুন যাত্রায় কি হচ্ছে, আগামী দিনগুলো কেমন হবে, সরকারের চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে, এইসব প্রশ্ন নিয়ে আলোচনায় যুক্ত আছেন সহকর্মী বিলাল হোসেন স্বাধীন। স্বাধীন, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। আপনাকে ধন্যবাদ। আমরা আমার হাতে যে প্রস্তাবিত নামগুলো এসছে সেগুলো একটু দর্শকদের পড়ে শোনাতে চাই। মন্ত্রিসভার নতুন কারা কারা যুক্ত হচ্ছেন এবং কাদের ডাক পড়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়, কাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা একটু বলবো। প্রথমে আমার কাছে যে তালিকাটা এসেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মন্ত্রণালয় পাচ্ছেন সম্ভাব্য, যেটি বলা হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় বলা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য, যেটি বলা হচ্ছে তাকে এই মন্ত্রণালয়টি দেওয়া হচ্ছে। ইকবাল হাসান মাহমুদ, তিনি পাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, তিনি পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আবু জাফর মোহাম্মদ এটিও দেওয়া হতে পারে, দুটি মন্ত্রণালয়ের নাম এসেছে। ডক্টর খলিলুর রহমান, তিনি পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুল আওয়াল মিন্টু, তিনি পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, তিনি পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী, তিনি পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী, তিনি পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপন, তিনি পাচ্ছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুর রশিদ, তিনি পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়। আফরোজা খানম, তিনি পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলু, তিনি পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি পাচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাকারিয়া তাহের, তিনি পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীপিন দাওয়ান, তিনি পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। হাবিবুর রশিদ, তিনি পাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল বারী, তিনি পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। মীর শাহি আলম, তিনি পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ সাকি নামে যিনি পরিচিত, তিনি পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইস্তাক হোসেন, তিনি পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ফারজানা শারমিন, তিনি পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শেখ ফরিদুল ইসলাম, তিনি পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এটি সবই কিন্তু প্রস্তাবিত, যেটি বলছি এখনো চূড়ান্ত তালিকা আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। যে তালিকাটা আমাদের হাতে এসেছে সেটি একটু বলছি। এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অনিন্দ ইসলাম অমিত, তিনি পাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মোহাম্মদ শরীফুল আলম, তিনি পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্ভাব্য যে মন্ত্রণালয়। শামা ওবায়দ ইসলাম, তিনি পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সুলতান সালাউদ্দিন টুকু, তিনি পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়। ব্যারিস্টার কায়সার কামাল, তিনি পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়। ফরহাদ হোসেন আজাদ, তিনি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুল হক, তিনি পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুল হক নূর, তিনি পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রস্তাবিত মন্ত্রণালয় আর কি। ইয়াসের খান চৌধুরী, তিনি প্রস্তাবিত মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এম ইকবাল হোসেন, তিনি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এম এ মুহিত, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আহমদ হোসেন মঞ্জুর, তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তাকে দেওয়া হতে পারে। ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আলী নওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আনোয়ামা ইহসানুল হক মিনল, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রস্তাবিত মন্ত্রণালয় আর কি। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে যে নামগুলো এসছে সেটা আসলে প্রস্তাবিত, নিশ্চয়ই আমরা এখন শপথ গ্রহণ চলছে, সেখানেও আমরা যুক্ত হব, যেখানে আমাদের রিপোর্টাররা রয়েছেন সেখানে শপথ গ্রহণের সর্বশেষ আপডেটও জানবো। দর্শক, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো। তার আগে একটু আলোচনা যেতে চাই বিলাল হোসেন স্বাধীনের কাছে। স্বাধীন, এই যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হচ্ছে, প্রস্তাবিত যে মন্ত্রণালয়গুলোর নাম এবং যারা এমপি হয়েছেন তারাও সকালে শপথ গ্রহণ করেছেন, আপনি তো সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন, সেখানে আসলে কি কি ঘটেছিল এবং যারা এসেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, বিশেষ করে যারা নতুন সংসদ সদস্য, তাদের উচ্ছ্বাস কেমন দেখেছেন? যে মৌসুমে আসলে আমি আজকে তো যেটা আমরা গতকালই নির্বাচন কমিশনের যেই প্রজ্ঞাপন দেখেছিলাম, সেই প্রজ্ঞাপনে আমরা দেখেছি যে 10টা নাগাদ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ করা হবে নবনির্বাচিত প্রার্থীদের। তো ওই আলোকেই আমরা আরও আগেই ওইখানে পৌঁছাই, সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে উপস্থিত হই সকাল 9টা নাগাদ, এবং সেখানেই আমরা দেখতে পাই যে খেজুরবাগানের যে রোডটা যে গেটটি রয়েছে, অর্থাৎ পূর্ব প্রান্তের যেই গেটটি প্রবেশপথ, সেই গেটটি করে যে সেই প্রবেশপথ দিয়ে নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যর যেই শপথ গ্রহণের অনুষ্ঠান সেখানে তারা অংশগ্রহণের জন্য তারা যাচ্ছিলেন। এবং সব দলের 300 আসনের যে প্রার্থীরা, অর্থাৎ 300 আসন তো নয়, 297টি আসনের যে প্রার্থীরা যারা বিজয়ী হয়েছেন তারা তার সেই সংসদ ভবনে তারা প্রবেশ করছিলেন। এবং আমরা দেখেছি যে প্রত্যেকেই আসলে খুব আগ্রহ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে তারা যাচ্ছিলেন, এবং নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটা আমরা লক্ষ্য করেছি। সেখানে যখন আমরা দেখছিলাম যে প্রত্যেকটি নবনির্বাচিত প্রার্থী যখনই যাচ্ছিলেন, তাদেরকে ঘিরে সেই আসনের যারা নেতাকর্মী রয়েছে তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছিলেন যে তাদের আসনের একজন এমপি তারা সংসদে যাচ্ছেন, আসলে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এমপি হওয়ার যে প্রক্রিয়া সেটার জন্য, এবং তারা সেটি একদম স্বচক্ষে সেখানে দেখতে পাচ্ছেন, বা তার সাথে হাত মিলিয়ে যেই কুশল বিনিময় সেই প্রক্রিয়াটা আসলে তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। এবং নেতাকর্মীদেরও আসলে যারা নবনির্বাচিত প্রার্থী ছিলেন তারা আসলে খুব অল্প কথার মধ্যেই তাদেরকে বিদায় নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়েছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। এবং আমরা আরেকটু উল্লেখযোগ্যভাবে যদি বলি যে সংখ্যাগরিষ্ঠ আসন কিন্তু বিএনপি পেয়েছে, এবং 209টি আসন এখন পর্যন্ত বিএনপি পেয়েছে। আরও 2টি আসন আসলে আদালতের যে রায়, সেই রায়ের কারণে আসলে নিষেধাজ্ঞার কারণে এখন পর্যন্ত গেজেটভুক্ত হয়নি। তো সে 209টি আসনের বেশিরভাগই আমরা তাহলে দেখতেই পাচ্ছি যে বিএনপির যেই প্রার্থী যারা তারাই যাচ্ছেন, এবং বিএনপির প্রার্থীদের এই উচ্ছ্বাসটা আসলে খুব বেশিই ছিল। এবং সেখানে আমরা দেখেছি যে অনেকে তাড়াহুড়ো করে প্রবেশ করেছে, অনেকে আগে প্রবেশ করেছে, তাদেরকে ঘিরে বিশেষ করে আছে যে যারা বিএনপির শীর্ষস্থানীয় কিছুক্ষণ পরে ফিরবো, কারণ জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা এখন একটু দর্শকদেরকে বিটিপি সৌজন্যে সেই শপথ অনুষ্ঠানের কিছু অংশ দেখাতে চাই। তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিটিভির সৌজন্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিপরিষদ যে শপথ গ্রহণটি চলছিল সেটি কিছু অংশ আমরা দেখে আসলাম। দর্শক, আবার ফিরতে চাই আলোচনায়। স্বাধীন, যেটি বলছিলাম যে আজকে তো আসলে সকাল থেকে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে নতুন একটা বাংলাদেশ এবং একই সঙ্গে যে 24-এর গণ অভ্যুত্থান, সেখানে আজকে যে একটা নতুন যাত্রা শুরু হলো সেটি আমরা সকাল থেকে অনেক উচ্ছ্বাস, আনন্দ এবং একটা উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই দক্ষিণ প্লাজায় যে শপথ গ্রহণটি অনুষ্ঠিত হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন যে এই যে একটা খোলা জায়গায় শপথ হচ্ছে, এটি একটা বলা চলে যে অনেকটা নিয়ম ভেঙে কিন্তু এটি হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? যে এটা আসলে গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় সরকার হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার গঠন এবং সেই সরকার গঠনের যেই আনুষ্ঠানিকতা শপথ গ্রহণ, এটি কিন্তু আসলে নিয়মের ব্যত্যয় করেই কিন্তু করা হচ্ছে। আমরা দেখেছি যে আসলে মন্ত্রিপরিষদ সবার যারা সদস্য তাদের শপথ গ্রহণ বঙ্গভবনে হয়, রাষ্ট্রপতির সেখানে শপথ কক্ষে রাষ্ট্রপতি সেখানে উপস্থিত থেকে মন্ত্রিসভার যারা মন্ত্রী তো নিবে তাদেরকে শপথ পাঠ করান। তবে এবারের নিয়মটা আমরা দেখেছি যে গতকালই সংসদ ভবনের যে জাতীয় সংসদ ভবনের সচিবালয় থেকে যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে রাষ্ট্রপতি নিজে উপস্থিত হয়ে যারা মন্ত্রিপরিষদের সবাই সদস্য আছে তাদেরকে শপথ পাঠ করবে। এটা একদম সম্পূর্ণই নিয়মের ব্যত্যয় করে আসলে আমাদের যেই গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই যে সংস্কার, যেই সব কিছুর যে একটা পরিবর্তন হয়েছে, এটাও একটা পরিবর্তনের লক্ষণ আমরা বলতে পারি। এবং আমরা দেখেছি যে এই শপথ পাঠকে কেন্দ্র করে আমরা সারা দিন ধরে দেখেছি সংসদ ভবনের চতুর্পাশে জনসাধারণের যে উপচে পড়া ভিড়। আসলে এইভাবে তো আসলে জনসাধারণ কখনোই তাদের নবনির্বাচিত যারা প্রতিনিধি, যারা আসলে তাদের হয়ে কাজ করবে, দেশ পরিচালনা করবে, তারা কিভাবে শপথ পাঠ করছে, এটা একদম সরাসরি সামনাসামনি দেখার যে সুযোগ বা যে প্রক্রিয়া, এটা আগে কখনো হয়নি। বদ্ধ ঘরে যেটা শপথ কক্ষ ছিল, সেই শপথ কক্ষে আসলে হতো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পারত। কিন্তু এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পর মানুষ কিন্তু সবকিছু স্বচ্ছ হয়ে যাচ্ছে এবং মানুষ সবকিছু নিজ চোখে দেখার যে ব্যাপারটা, সেটা তাদের জন্য সহজ হচ্ছে। এবং এরই প্রক্রিয়া হিসেবে এটা আমরা বলতে পারি যে আসলে জনসাধারণ এটা খুব ভালোভাবে দেখছে এবং নিয়েছেও। এবং আমরা দেখেছি সকালে যখন সংসদ ভবনের যে শপথ কক্ষ, সেখানে এমপিদের শপথ পাঠ হয়েছে এবং মন্ত্রীদের শপথ পাঠটা হচ্ছে বাইরে, অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজার যে বাইরের জায়গাটি রয়েছে খোলা মাঠ, সেই খোলা মাঠে হচ্ছে। এবং এটি একটি ব্যতিক্রম বলা যায়, একদম বাংলাদেশের একদম প্রথমবারের মতো, ইতিহাসের প্রথমবারের মতো বলা যায় এই প্রক্রিয়াটি আর কি। এটি বাংলাদেশের ইতিহাসে এটির একটা অংশ বলা যায়। যেমন একটি নিরঙ্কুশ এবং স্বচ্ছ নির্বাচনের পরে স্বচ্ছতার মাধ্যমে একটি সরকার গঠন, সবকিছু মিলিয়ে এটা একটা এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে শপথ গ্রহণ, সবকিছু আসলে একটা ইতিহাস হয়ে যাচ্ছে এবং এটি ইতিহাসে প্রথমবার মতো করে আসলে দালিলিক জায়গায় স্বাক্ষরিত হচ্ছে বা লিপিবদ্ধ হচ্ছে আর কি। স্বাধীন, আবারও ফিরবো, আবার একটু যেতে চাচ্ছি সেই মন্ত্রিসভা যেখানে শপথ চলছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিটিভির সৌজন্যে আবার একটু দর্শকদের দেখাতে চাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে কি চলছে। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি
ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশব্দ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় দর্শক, প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ শেষ হলো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এবং একই সঙ্গে এখন স্বাক্ষর গ্রহণ চলছে। আমরা আবারও সেখানে ফিরবো, তার আগে দর্শক আপনার একটু আলোচনা ফিরতে চাই। বিলাল হোসেন স্বাধীন, যেটি বলছিলাম, আজকে নতুন বাংলাদেশের একটা যাত্রা শুরু হলো এবং সেটি তারেক রহমানের হাত ধরে, এটিকে কিভাবে দেখছেন? আসলে এটি বলা যায় যে অবশ্যম্ভাবী ছিল। তারেক রহমান যখন দেশে ফিরে তখনই আসলে বিএনপির একটি গণজোয়ার সৃষ্টি হয়। যদিও গণঅভ্যুত্থানের পরে আসলে দেশে দুইটি রাজনৈতিক দলই প্রধান হয়ে ওঠে, জামাত ইসলামী এবং বিএনপি, এবং এরপরে আমরা দেখেছি যে আসলে বিএনপির যেই আসলে দীর্ঘ সংগ্রাম তিতিক্ষা, সেই জায়গা থেকে আসলে বিএনপির এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির সেই রাজনৈতিক যাত্রাটা বা রাজনৈতিক যেই কার্যক্রমটা সেটা আরও প্রস্ফুটিত হয় এবং তারা আরও বেগবান করে, এবং সেটা আসলে পূর্ণতা পায় তারেক রহমান যখন দীর্ঘ 17 বছর নির্বাসনের পর দেশে ফিরে এবং তিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এবং সেই তারেক রহমানের যেই দেশে ফেরা এবং তার যেই নির্বাচনী কার্যক্রমে তার যে সক্রিয় ভূমিকা পালন, সেটাই আসলে তার বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ যেই আসনে যে সংসদে যাওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করে, এবং এটি একটি অবিসম্ভাবী ব্যাপারই ছিল বলা যায়, এবং জনমনে একটি জোয়ার উঠেছিল। এবং এই নির্বাচনে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যে জামাত ইসলামীর যে 11 দলীয় জোট এবং বিএনপির এবং তার মিত্রদের যে জোট, এটির যে দেশের যে পরিবর্তনের জন্য যেই আসলে লড়াই বা যে প্রতিযোগিতা আমি যদি বলি, সেটি প্রতিযোগিতামূলক যে নির্বাচন সেটি কিন্তু হয়েছে। এবং নির্বাচনের পর যে তারেক রহমান যে তার যে মন্ত্রিসভা বা তার নেতৃত্বে যেই সংসদ গঠন হতে যাচ্ছে, সেটি আসলে দর্শক বা যারা ভোটার রয়েছে, যারা দেশের নাগরিক রয়েছে, তারাও সাদরে গ্রহণ করেছে এবং শুভেচ্ছা জানিয়েছে। আমরা দেখেছি যে বিরোধী দলীয় যেই নেতারা রয়েছেন তাদের সাথেও কিন্তু তারেক রহমান নির্বাচনের পরবর্তী সময়ে খুব ভ্রাতৃত্বমূলক এবং সৌহার্দ্যমূলক যেই আচরণ, সেটাও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক একটি দেশে যেমনটা হওয়া আসলে সবাই কাম্য করে বা যারা সবাই কামনা করেন, যেমন প্রত্যাশা করে, তেমনটাই তিনি বহিঃপ্রকাশ করেছেন। এবং এটা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য এক নতুন গণতান্ত্রিক যাত্রার যেই সূচনা সেটা বলা যেতে পারে, এবং এটাই কিন্তু শুরু হয়েছে। এবং আজকে প্রথমবারের মতো শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনি সংসদে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং তার নেতৃত্বে বিএনপি আগামী 5 বছর গণতান্ত্রিকভাবে জনগণের যেই নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে তিনি সংসদে যাচ্ছেন এবং জনগণের যে আশা প্রত্যাশা রয়েছেন সেটি তিনি বাস্তবায়ন করবেন। এবং আমরা নির্বাচনের পূর্ব দেখেছি তারেক রহমান তার দেশ নিয়ে যে পরিকল্পনা, এর পূর্বে তিনি এবং তার দল কিন্তু 31 দফা দিয়েছিলেন, সেটা তো তিনি আছেই, একই সাথে তিনি ইস্তেহারও দিয়েছেন সেই 31 দফার ভিত্তিতে। এবং তিনি তার যেই
বিভিন্ন মেগা পরিকল্পনা রয়েছে এবং তিনি কিন্তু দেশে ফিরে প্রথম দিনের যেই ভাষণ সেখানে তিনি বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা ধরেই কিন্তু তিনি নির্বাচনী প্রচারণাগুলো করেছেন এবং সেই পরিকল্পনা কিন্তু এখন বাস্তবায়নের সময় এসেছে এবং জনগণ সেই প্রত্যাশিত তার পরিকল্পনার বাস্তবায়নের যে প্রত্যাশা সেটা নিয়ে তার অধীর আগ্রহে আছে এবং আজকের যে শপথ গ্রহণ সেটিও মানুষ কিন্তু খুব মুখিয়ে আছে যে আসলে কিভাবে তারা এই শপথ গ্রহণটি করে এবং শপথ গ্রহণ থেকে কোনো জনগণের প্রত্যাশিত যেই আচরণ বা কার্যক্রম বা যে ভূমিকা সেটা আসে কিনা। এবং আমরা দেখতেও পেয়েছি যে বিএনপি কিন্তু বলেছে যে তাদের ডিউটি ফি এবং সরকারি যে প্লট সেটা তারা নিবে না, এরকম ঘোষণা কিন্তু আজকে শপথ গ্রহণের দিনই কিন্তু তারা দিয়েছে। আসলে যেই পরিবর্তনের জন্য আসলে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই পরিবর্তনের প্রথম যাত্রাটা আসলে আমরা দেখতে পেয়েছি। একই সাথে কিন্তু আমরা বিরোধী দলকেও একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলাম কিন্তু ঘোষণা দিয়েছে ছায়া মন্ত্রিসভার মতো একটি মন্ত্রিসভা তারাও গঠন করবে। বিলাল, এই ছায়া মন্ত্রিসভা নিয়ে একটু আপনার সাথে কথা বলবো, তার আগে একটু আবারও সংসদ ভবন এলাকায় যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং সংসদ ভবন এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মৌসুমী। আমি রয়েছি ঠিক সংসদ ভবনের সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের যারা জায়গা পেয়েছেন তাদের যেই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঠিক বিকেল 4টা নাগাদ কিন্তু রাষ্ট্রপতি এবং নবনিযুক্ত যে প্রধানমন্ত্রী তারা কিন্তু এখানে উপস্থিত হন। এরপর রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ানো হয়। এরপর আমরা দেখেছি যে মন্ত্রিপরিষদে যারা জায়গা পেয়েছেন তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর আমরা দেখেছি প্রতিমন্ত্রীতে যারা জায়গা পেয়েছেন তাদের কিন্তু এই শপথ বাক্য পাঠ করানো হয়। সবশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক ভেতরে প্রবেশ করছেন এবং তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার সাথে কিন্তু জাইমা রহমান ও ডাক্তার জোবাইদা রহমান তারা দুজনে কিন্তু সংসদ ভবনের ঠিক ভেতরে প্রবেশ করেছেন এবং যারা মন্ত্রী পরিষদ এবং প্রতিমন্ত্রী পদে এখানে জায়গা পেয়েছেন শপথ গ্রহণ করেছেন তারা কিন্তু এখানে ঠিক সামনের দিকে উপস্থিত রয়েছেন এবং এখানে দেশি বিদেশি আমন্ত্রিত 1200-রও অধিক আমন্ত্রিত অতিথিরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে যদি একটু বলতে চাই যে বিকেল 4টা নাগাদ এখানে রাষ্ট্রপতি উপস্থিত হন এবং এরপরে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানও কিন্তু এখানে উপস্থিত হন। তারা উপস্থিত হওয়ার পর প্রথমে তারেক রহমানকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান এবং যে গোপনীয় শপথ রয়েছে সেটিও কিন্তু এখানে বসে তাকে পাঠ করান। এরপর দেখেছি যারা মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর সবশেষ আমরা দেখেছি প্রতিমন্ত্রীতে যারা জায়গা পেয়েছেন তাদেরকেও কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান তথা এই 3 স্তরে শপথ বাক্য পাঠ করানো শেষে রাষ্ট্রপতি যারা তারেক রহমানকে সাথে নিয়ে ঠিক সংসদ ভবনের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন, সেই দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এই ছিল মৌসুমী সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ তোফায়েল আহমেদ, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সর্বশেষ আপডেট জানার জন্য আবার আপনার সঙ্গে যুক্ত হব। অনেক ধন্যবাদ তোফায়েল। স্বাধীন, সেখানকার সর্বশেষ আপডেটগুলো জানতে পারছিলাম। সহকর্মী তোফায়েল আহমেদ রয়েছেন সেখানে এবং তিনি বলছিলেন যে সেখানে কিন্তু নেতাকর্মীদের অনেক উপস্থিতি রয়েছে এবং শপথ গ্রহণ কিছুক্ষণ আগে প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন, এখন স্বাক্ষর গ্রহণ চলছেন, পর্যায়ক্রমে সবাই শপথ নেবেন। এই যে মন্ত্রিসভাটার আকার এবার কিন্তু ছোট করা হয়েছে এবং একই সঙ্গে তারেক রহমান কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই মন্ত্রিসভাটি গঠন করেছেন। যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে প্রবীণ রয়েছেন, অভিজ্ঞরা রয়েছেন, তরুণরা রয়েছেন। এই যে তরুণদের অন্তর্ভুক্তি, মেধাবীদের অন্তর্ভুক্তি, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটাই তো হওয়া উচিত ছিল। আসলে প্রযুক্তি সবকিছু প্রজন্ম পরিবর্তন হয়েছে। বাংলাদেশের এখন একটি বিরাট অংশই কিন্তু তরুণ প্রজন্ম এবং তরুণ প্রজন্মকে আসলে লিড দেওয়ার জন্য তরুণ যারা নেতৃত্ব আছে
তারাই আসলে দেশ পরিচালনায় আসা উচিত ছিল, এবং তারেক রহমান সেটাই করেছেন, এবং সেই জায়গা থেকে আসলে তিনি তার মন্ত্রিসভাটি মানে সাজিয়েছেন আমার কাছে মনে হয়। এবং তরুণরা কিন্তু এমনটাই প্রত্যাশা করে, এবং আমরা দেখেছি এবারে নির্বাচনটাও কিন্তু একদম তরুণদের নিয়েই কিন্তু হয়েছে, তরুণদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়েছে, এবং সেখান থেকে যারা উঠে এসেছে তাদেরকেই, তরুণদেরকে যদি এখনই যদি দেশের কাজে না লাগানো যায়, আসলে প্রবীণ যারা তারা কিন্তু অভিজ্ঞ, কিন্তু আসলে সময়ের সাথে তারা যেই প্রজন্মের সাথে যে তাল মেলানোর বিষয়টি, প্রযুক্তি, প্রজন্মের চিন্তা ভাবনা, মানসিকতা এবং উন্নত বিশ্বের কিন্তু আমরা দেখতে পাই যে যারা তরুণ, যারা আসলে মেধাবী, তাদেরকেই কিন্তু আসলে এই নেতৃত্বে আনা হয়। আবার দেশের পরিবর্তন আনতে হলে কিন্তু এমনটাই হওয়া উচিত, এবং তরুণরাই কিন্তু তরুণদের যেই চিন্তা ভাবনা, পরিবর্তনের যে বিষয়গুলো সেগুলো তারা ধরতে পারবে, তরুণদের যে পালস ধরতে পারার বিষয়টি, সেটা কিন্তু তরুণরাই তাদের সবচেয়ে বেশি রিলেট করতে পারবে। আমরা দেখেছি যে আসলে যারা প্রবীণ রয়েছে তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করার কারণে আসলে তাদের মতো করেই কিন্তু দেশ পরিচালনার যে চিন্তা ভাবনা, সেটা এর ফলে কিন্তু আসলে এই যে তরুণদের এবং প্রবীণদের অভিজ্ঞতা এবং চিন্তা ভাবনার মধ্যে যেই তফাৎ, যে জেনারেশন গ্যাপের যে বিষয়টি থাকে, এই জেনারেশন গ্যাপের বিষয়ের কারণেই আসলে মানে দেশ পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু একটি গ্যাপ হয়ে যায় তরুণদের সাথে, এবং তরুণরা তখনই কিন্তু আসলে এই সরকারকে বা আসলে রাষ্ট্রের কাছে যেই দাবি দাওয়াগুলো তারা উত্থাপন করে, বা তারা যেভাবে আসলে একটা সুন্দর স্বপ্নের রাষ্ট্র তারা কল্পনা করে বা তারা যেভাবে চায়, আসলে প্রবীণরা সেভাবে হয়তো ভাবে না তাদের অভিজ্ঞতার জায়গা থেকে। এই যে পার্থক্য, সেই পার্থক্যের কারণে কিন্তু আসলে একটি ক্লেশ বা সংঘর্ষ বা মানসিক যেই দূরত্ব তরুণ প্রজন্মের সাথে বা জনগণের সাথে হয়, জেনারেশন গ্যাপ হয়, সেটার কারণে আসলে দেশের যে উন্নয়ন সেটাতে বাধাগ্রস্ত হয়। এই ক্ষেত্রে কিন্তু তরুণদের আনাটা আমার কাছে মনে হয় যে আসলে তারেক রহমান খুবই একটি কি বলে যেটা যৌক্তিক কাজ করেছেন, এবং তরুণদের মাধ্যমেই যে নতুন নেতৃত্ব গড়ে উঠতে হবে এবং আগামী প্রজন্ম তরুণদের মাধ্যমে এগিয়ে যাবে, সেটা তিনি যে অনুধাবন করতে পেরেছেন, এটা আসলে তার মন্ত্রিসভার জন্য এবং তার দলের জন্য এবং দেশের জন্য, সর্বোপরি দেশের জন্য কিন্তু মঙ্গলজনক আমার কাছে মনে হয়। একদম তাই, যাতে যারা প্রবীণ রয়েছেন, যারা অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা এবং দূরদর্শিতা, এবং একই সঙ্গে যারা তরুণ এবার এসছেন, নতুন মুখ যারা এসছেন, তাদের পরিকল্পনা এবং চিন্তা, এই সবকিছুর কম্বিনেশনে কিন্তু একটা শক্তিশালী একটা সংসদ তৈরি হবে, সংসদ গঠন হবে। যেটি বলছিলাম স্বাধীন, যে এখানে কিন্তু আবার আরেকটা বিষয় আছে, এবার কিন্তু ভোটে তরুণ ভোটারদের অংশগ্রহণ এটি ছিল একেবারে খুবই গুরুত্বপূর্ণ, এবং তরুণ ভোটার এবং নারী ভোটার এই দুই ভোটারদের অনেক কিছু পার্থক্য তৈরি করে দিয়েছে এবারে ভোটের ফলাফল, নাকি? হ্যাঁ, কারণ আসলে এবারের নির্বাচনে কিন্তু তরুণদের যে সংখ্যা প্রায় 6 কোটিরও বেশি কিন্তু তরুণ ভোটার ছিল এবার, এবং নারী ভোটারও কিন্তু প্রায় 51% মোট ভোটারের। তার মানে বলতেই পারি যে আসলে আমাদের তরুণ ভোটারের এবং নারী ভোটারের সংখ্যাটাই কিন্তু মূলত এবারে নির্বাচনের ট্রাম্প কার্ড ছিল, এবং যারা আসলে নারী ভোটার এবং তরুণ ভোটারদের ভোট পেয়েছে, বিশেষ করে আসলে বিএনপির যেই সংখ্যাগরিষ্ঠ তারা যেই আসন পেয়েছে বা ভোট পেয়েছে, প্রায় 50% তারা ভোট পেয়েছে মোট ভোটারের, প্রাপ্ত ভোটারের। তো এই যে মূল নির্বাচনের যেই দাবার গুটিগুলো চেঞ্জ করে দিয়েছে, যে এটা কিন্তু মূলত তরুণ ভোটার এবং নারী ভোটারদের কারণেই হয়েছে, এবং ফলাফল অনেকখানি এবং এই কারণেই হয়তো তরুণ ভোটার এবং নারী ভোটারদের যে প্রত্যাশা বিএনপির প্রতি, এবং সেই বিএনপি কিন্তু সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু তরুণদের কিন্তু নেতৃত্বে নিয়ে এসেছে, রাষ্ট্র পরিচালনার কাজে কিন্তু তারা সরাসরি নিয়ে এসেছে, এবং প্রবীণদেরকে কিন্তু সমন্বয় করেছে। নবীন প্রবীণের সমন্বয় কিন্তু এই মন্ত্রিসভা এবং তার সরকারের যে তারেক রহমানের যে সংসদ, সেই সংসদ কিন্তু গঠন করা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আসলে সামনের দিনগুলো আসলে আমরা দেখার অপেক্ষায়, আসলে তারেক রহমানের তার নেতৃত্বে প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো সামনে এগিয়ে যাবে। আসলে কেমন হবে জনগণ সহ আসলে সবাই এখন দেখার অপেক্ষায়, এবং যেহেতু এই নির্বাচন এবং এই সংসদ কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যেহেতু সংসদ, এখানে কিন্তু জন আকাঙ্ক্ষা অনেক বেশি আছে। মানুষ কিন্তু সেই 24 পূর্ববর্তী যেই শাসন ব্যবস্থা, সেটা থেকে বেরিয়ে এসেই কিন্তু নতুন শাসন ব্যবস্থা দেখতে চায়। সংস্কারের যেই দাবি ছিল, সেই সংস্কারের দাবি থেকে কিন্তু মানুষ এখন সংসদের প্রত্যেকটি সংসদ সদস্যকে কিন্তু তারা মনিটরিং করবে, এবং সংসদের অধিবেশনগুলো কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং মানুষ কিন্তু সচেতন হয়েছে। 24 গণ অভ্যুত্থানের পর কিন্তু মানুষ এই যে দেশ নিয়ে, সংস্কার নিয়ে, জনগণের
উন্নয়ন মান উন্নয়ন নিয়ে কিন্তু তারা সচেতন হয়েছে, কথা বলেছে। আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের সময় যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে সরকারের আমলে কিন্তু সবসময় তারা তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য কিন্তু তারা রাজপথে ছিল। এবং এই ক্ষেত্রে কিন্তু তারেক রহমান তিনি যেই গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিকভাবে যে তিনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন বা তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছেন, সেখানে কিন্তু তাকে খুব জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এবং তার যে প্রতিপক্ষ বা তার যে বিরোধী দল আছে, সংসদের যে বিরোধী দল, সেই বিরোধী দলেও কিন্তু আসলে তরুণদের একটি সংখ্যা বেশি, কিন্তু যেখানে আমরা এনসিপির যে একদম তরুণ যেই 6 জন সংসদ সদস্য দেখতে পাচ্ছি, আলোচিত একদম 6 জন যারা একদম গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছে, তারা কিন্তু সবসময় প্রশ্নবাণে তাকে প্রশ্নবিদ্ধ করবেন সবকিছুতে। এই ক্ষেত্রে কিন্তু আসলে খুব একটি প্রতিযোগিতামূলক এবং উন্নয়নের জন্য যে পারস্পরিক যে জবাবদিহিতামূলক যে স্বাধীন আপনার কাছে অবশ্যই এসে আমি একটু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেতে চাই, যেখানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। মাসুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি কি একটু আমাকে জানাবেন সংসদ ভবনের, যেহেতু আপনি বাইরে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বা নেতাকর্মীদের উপস্থিতি কি, বা মন্ত্রিসভার শপথ নিয়ে আপনার কাছে কোনো আপডেট তথ্য রয়েছে কিনা? মাসুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা বুঝতে পারছি সেখানে একটু আসলে যান্ত্রিক ত্রুটি রয়েছে কিংবা নেটওয়ার্কের একটু সমস্যা সেখানে চলছে, যেহেতু অসংখ্য মানুষের উপস্থিতি সেখানে রয়েছে। মাসুদ, আপনার কাছে নিশ্চয়ই আবার ফিরবো। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। মাসুদের সঙ্গে আবারও যদি আমরা সংযুক্ত হতে পারি, আবারও মাসুদের কাছে ফিরে যাব। স্বাধীন যেটি বলছিলেন যে বিরোধী দল যে কিছু নতুন মুখ এসছে, বিশেষ করে যারা আমাদের 24-এর গণঅভ্যুত্থানে যারা অগ্রভাগে ছিলেন, নায়ক যারা ছিলেন, তারা কিন্তু এবার এসছেন, তাদের কথা বলছিলেন যে এবারের সংসদে কিন্তু আপনি দেখতেই পাবেন যে আসলে এনসিপি অর্থাৎ যে জাতীয় নাগরিক পার্টি যারা যে শীর্ষ এবং আলোচিত যে নেতৃবৃন্দ, যে 6 জন, সেই 6 জন কিন্তু আসছে এবং 6 জনই কিন্তু গণ অভ্যুত্থানে একদম প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া যেই নায়ক যারা, তারা। এবং আমরা দেখেছি যে আসলে হাসনাত আব্দুল্লাহকে কিন্তু আজকেও কিন্তু সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই গণ অভ্যুত্থানের সময় সে যে জার্সি পরে সে আসলে গণ অভ্যুত্থানের পুরোটা সময় কাটিয়েছে, নেতৃত্ব দিয়েছেন। সে জার্সি পরে কিন্তু সে আজকে মানে সংসদ ভবনে গিয়েছেন, সেখানে শপথ পাঠের অনুষ্ঠানে। এবং এটাই কিন্তু মানে আসলে একটি সিম্বল যে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা কিন্তু তরুণদের মাঝে রয়েছে। এবং এটাই কিন্তু তারেক রহমানের জন্য খুব চ্যালেঞ্জ এবং বিএনপির জন্য খুব চ্যালেঞ্জ যে গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষা রয়েছে, তরুণদের যে প্রত্যাশা রয়েছে, সেটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু বিএনপি এবং তারেক রহমান কিন্তু আসলে প্রশ্নবাণে জর্জরিত হবে এবং সেক্ষেত্রে কিন্তু আবার আন্দোলন হতেও পারে। কারণ আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি ঠিকমতো সরকার ফাংশন না করে, নেপালে আমরা যেমনটা দেখেছি আসলে সেখানেও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার ঠিকমতো ফাংশন না করার কারণে কিন্তু জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ার পরে কিন্তু আসলে পরবর্তীতে সেই বিপ্লব, আমরা যেটা বলি গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু পর্যবস্ত হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে তারেক রহমান সেটি, এবং তারেক রহমান নিজে কিন্তু এবং তার দল কিন্তু আসলে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল গত 17 বছর এই ফ্যাসিবাদী আমলে। এবং সেই জায়গা থেকে কিন্তু তার দলেরও কিন্তু একটি প্রত্যাশা রয়েছে, দলের নেতাকর্মীদের একটা প্রত্যাশা রয়েছে। এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি কিন্তু প্রাণহানি বলি বা শহীদ বলি, অঙ্গহানি বলি, যারা আহত হয়েছে, সেটাও কিন্তু বিএনপির নেতাকর্মীরাই, এবং সেই নেতাকর্মীরাই কিন্তু এটার ভুক্তভোগী। সুতরাং এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, গণ অভ্যুত্থানের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করবে, আমার কাছে সেটাই মনে হয় আর কি। একদমই তাই বিলাল। যেমন আমরা দেখছি যে আলোচিত যে মুখদের কথা আমরা বলছিলাম, একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, নাহিদ ইসলাম রয়েছেন, আক্তার রয়েছেন, হান্নান মাসুদ রয়েছেন, তারা কিন্তু এসছেন আমাদের মন্ত্রিসভায়। পাশাপাশি আরেকটি মুখ খুবই আলোচনায়, সেটা হচ্ছে নুরুল হক নূর, যাকে আমরা দেখেছি অনেক লড়াই সংগ্রাম পেরিয়ে তিনি আজকের এই অবস্থানে এসছেন। আমরা তো সবসময় দেখেছি যে নুরুল হক নূর মানেই তিনি মার খাচ্ছেন রাস্তায়, আমরা এই চিত্রগুলি দেখতাম। তো নূর আসছেন এবার মন্ত্রিসভায়, এটিকে কিভাবে দেখছেন? নূর তো তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি এবং তিনি আসলে 18 যে কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে সে উঠে আসা, সে নেতৃত্ব, আসলে সে সংগ্রাম তিতিকের মাধ্যমে কিন্তু সে আজকের সংসদ ভবনে যাওয়ার সেই সুযোগ পেয়েছে। এবং নূর আসলে
মাঠ থেকে উঠে আসা যে নেতৃত্ব, সেই নেতৃত্বের একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং সে কিন্তু তরুণদের যে দাবি দেওয়া বা যে আশা আকাঙ্ক্ষা, সেটা নিয়েই কিন্তু সে মূলত কাজ করে সেখান থেকে সে নেতৃত্ব দিয়েছে, সেখান থেকে সে নেতা হয়ে অবশেষে সে সংসদে গেল। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু আসলে তরুণ প্রজন্মেরই কিন্তু যেই উত্থান, সেটারই একটা বহিঃপ্রকাশ। 18 যে কোঠা আন্দোলন, সেই কোঠা আন্দোলন থেকে কিন্তু তরুণ প্রজন্ম কথা বলতে শিখছে। এবং আমরা এর আগে দেখছি যে সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে আসলে মূলত ফেসিবাদে হাসিনার আমলের যেই আন্দোলনের যেই আসলে গোড়াপত্তন, এর আগে দলীয় রাজনৈতিকভাবে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন তো আসলে রাজনৈতিক জায়গা থেকে আসলে শেখ হাসিনা ও তার সরকার সেটিকে দমন নিপীড়ন যেটা বলে আর কি, সেই জায়গা থেকে সেটিকে দমন নিপীড়ন করতে পেরেছে। কিন্তু শিক্ষার্থীরা যখন মাঠে নেমেছে, তখন কিন্তু আসলে রাজনৈতিক যে ট্যাগ দিয়ে বা রাজনৈতিকভাবে যেই আসলে দমন নিপীড়ন যে বিষয়গুলো, সেটা কিন্তু আসলে করার সুযোগ পায়নি ওইভাবে। এবং ওই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই আজকে বাংলাদেশ তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীরাদের তাদের প্রতিনিধি হিসেবে কিন্তু নুরুল হক নূর আজকে মন্ত্রিসভায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং তার এই দীর্ঘ যে সংগ্রামের ফলে কিন্তু মানুষ তাকে মন্ত্রী হিসেবে তাকে দেখতে চেয়েছে। আসলে তিনি যেই পরিবর্তনের জন্য সংগ্রামটা করে আসছিলেন, মানুষ তাকে যেই কারণে ভালোবেসেছে, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে হয়তো এখন তার সেই সময় এসেছে প্রতিদান দেওয়ার মতো। এবং তার যেই সংগ্রাম, সেই সংগ্রামের মূল্যায়নও হয়তো করেছেন তারেক রহমান তার মন্ত্রিসভায় তাকে দিয়ে। এবং যেহেতু তিনি একজন উদীয়মান তরুণ নেতা ছিলেন, এবং তিনি কিন্তু সমসাময়িক যেই আন্দোলনগুলো ছিল, সবগুলো আন্দোলনে কিন্তু তিনি নেতৃত্বে ছিলেন, এবং তার নেতৃত্বের মূল্যায়ন করা হয়েছে আমার কাছে মনে হয়। একই সাথে তিনি কিন্তু আসলে এই যে তরুণ প্রজন্মের যেই জন আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে কিন্তু সে সংগ্রামটা করে এসেছে। এখন সে সুযোগটা পাচ্ছে এবং সেটা বাস্তবায়নের জন্য সে কাজ করবে, এমনটাই প্রত্যাশিত আমার কাছে। এটা কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পরের দিনই তারেক রহমান তিনি কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার বাসায় তিনি গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, সেখানে সার্জিস আলম ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন হাসান আব্দুল্লাহ। তাদেরকে কিন্তু তিনি সবাইকে বুকে জড়িয়ে টেনে নিয়েছেন কাছে। এটিও কিন্তু একটা রাজনৈতিক সম্প্রীতি বা একটা সৌহার্দ্যের বড় উদাহরণ। হ্যাঁ, এটা তো বাংলাদেশে প্রথমবারের মতো আমরা বাংলাদেশের মানুষ দেখতে পেল যে আসলে প্রতিপক্ষকে আসলে কোনো ধরনের কটু কথা না বলে, কোনো ধরনের অভিযোগ না এনে নির্বাচনকে সুষ্ঠুভাবে হয়েছে বা নির্বাচনের জায়গা থেকে যেই অভিযোগ থাকতেই পারে, কিন্তু আসলে গণতান্ত্রিক জায়গা যে পারস্পরিক বা যে দলগুলো আছে, দলগুলোর মধ্যে যে পারস্পরিক বোঝাপড়ার যে বিষয়টি, সৌহার্দ্যের যে বিষয়টি থাকবে, সেটি কিন্তু আসলে আমাদের বাংলাদেশে খুব একটা চোখে পড়েনি। আমরা দেখি যে আসলে দোষারোপের রাজনীতি, একদল আরেক দলকে আসলে কুৎসা রোটে তার দোষারোপের মধ্যে রাখে। কিন্তু তারেক রহমান দেশে এসে তার রাজনৈতিক যেই ধারা, সেই ধারাটাই কিন্তু পরিবর্তন করার একটি উদ্যোগ নিয়েছেন, এবং সেটার কিন্তু বাস্তবায়নও আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনের পূর্বেও নির্বাচনী যেই প্রচারণা, সেই প্রচারণা আমরা অন্য সময় দেখেছি যে আসলে একদল আরেক দলের যেই খুঁত আছে, যেই খারাপ দিকগুলো আছে, সেগুলো জনগণের কাছে উপস্থাপনের মাধ্যমে আসলে নিজেকে আসলে ভালো প্রমাণের যে বিষয়টি, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এবারের নির্বাচনের প্রচারণায় কিন্তু আসলে ওই যে কুৎসা রচনার যে বিষয়টা, একদল আরেকদলকে সরাসরি যে অ্যাটাকের বিষয়টা, সেটা কম হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বট বাহিনী বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ব্যাপারটা ছিল, কিন্তু সরাসরি রাজনীতির মাঠে যেই আসলে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে যে বক্তব্য দেওয়া, একজন অপরজনকে কুৎসা বলা, সেটা কিন্তু আমরা খুব একটা দেখিনি নির্বাচনী প্রচারণাগুলো, জনসভাগুলোতে। এবং তারেক রহমান নিজেও কিন্তু তার জনসভাগুলোতে তিনি বা মহাসমাবেশগুলো যেগুলো হয়েছে, সেখানে তিনি সরাসরি বক্তব্য দিচ্ছেন। প্রতিপক্ষকে নিয়ে কথা বললে আসলে আপনারা শুনতে পারেন, কিন্তু জনগণের কোনো লাভ নাই আসলে এতে। তো জনগণের যেটা লাভ হয় সেটা নিয়ে সে কথা বলেছে এবং সেই পরিকল্পনার কথা উল্লেখ করছে। এবং আমার বিরোধী দল তাদেরকেও দেখেছে, আসলে তারাও তাদের মতো করে পরিকল্পনার কথা বলেছে। এবং দু একটা যেটি গণতান্ত্রিক জায়গা থেকে আসলে এক পক্ষ আরেক পক্ষের যে সমালোচনার যে বিষয়গুলো, সেটি নিয়ে আসলে কথা হয়েছে। কিন্তু একদম দা কুমড়ার যে সম্পর্ক, সে জায়গা থেকে একদম কোনো প্রতিক্রিয়া বা কোনো ধরনের কার্যক্রম আমরা চোখে পড়ে না। এবং তার ফলে কিন্তু নির্বাচন এবং নির্বাচনের পরে যেই সৌহার্দ্যমূলক যে সম্পর্ক বা যে আচরণ, সেটা আমরা দেখতে পেয়েছি। আপনি ছায়া মন্ত্রিসভার কথা বলছিলেন,
সেটি নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে তারেক রহমান যখন তার মন্ত্রিসভা নিয়ে আসলে নিজের মতো করে তিনি মন্ত্রিসভা সাজাচ্ছিলেন, তখনই কিন্তু আসলে বিরোধী দল অর্থাৎ জামাত এবং জামাতের যে 10 দলীয় জোট রয়েছে, সেই 10 দলীয় জোট কিন্তু তারা বলছিলেন যে আসলে তারাও বিরোধী দলীয় জায়গা থেকে তারা ছায়া মন্ত্রিসভা, এই বিষয়টা আসলে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে আসলে প্র্যাকটিসেবল এবং সেখানে প্র্যাকটিস হয়। বাংলাদেশে এটাই প্রথমবারের মতো আসলে বিরোধী দল তারা বলল যে ছায়া মন্ত্রিসভা। আসলে ছায়া মন্ত্রিসভার বিষয়টা হচ্ছে এরকম যে সরকারি দল তাদের যে মন্ত্রিসভা থাকবে সে একই মন্ত্রিসভায় মানে একইভাবে মন্ত্রিসভা গঠন করবে বিরোধী দল, এবং তারা হবে যেই মন্ত্রিসভায় রয়েছে। যেমন যদি বলে যে প্রতিরক্ষা এবং প্রধানমন্ত্রীর যে মন্ত্রণালয়টা, যে দুটো মন্ত্রণালয় রয়েছে সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তারেক রহমান, তাহলে তারেক রহমানের যেই মন্ত্রণালয়ের যে পরিচালনার যে বিষয়গুলো, সেটাকে আসলে পাহারাদার হিসাবে কিন্তু বিরোধী দলের প্রধান সে আসতে পারে। অথবা ধরেন যে সংস্কৃতি মন্ত্রণালয়, উদাহরণস্বরূপ বলি, সংস্কৃতি মন্ত্রণালয়ে যে এখন সরকারি দলের যে মন্ত্রী থাকবে, তার সম্পূর্ণ বিষয়গুলো তদারকি করা, সমালোচনা করা, সেই পাহারাদারের জায়গার থেকে ছায়া মন্ত্রিসভা অর্থাৎ পিছন থেকে আসলে ছায়া হিসেবে সে আসলে এই বর্তমান যে সরকার পরিচালনা করছে কিভাবে করছে, কোথায় কোন সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো ধরে দেওয়া। এবং একটি বিরোধী দলের কিন্তু মূল কাজ এইটাই, আসলে একটি গণতান্ত্রিক জায়গা বাংলা মানে দেশে এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক যে সংসদ, সেই সংসদের মূল কাজ কিন্তু বিরোধী দলের কাজ কিন্তু সেই সরকারি দলের যে সমালোচনাগুলো, যে খুঁতগুলো রয়েছে, আইনের যে ফাঁকফোকরগুলো রয়েছে, সেগুলো আসলে ধরে দিয়ে জনগণের স্বার্থে যে কাজগুলো করা দরকার সেগুলোর পাহারাদার হিসেবে আসলে বিরোধী দল কিন্তু মূলত সংসদ ভবনে একজন পাহারাদার হিসেবে সরকারি দলকে পাহারা দেওয়ার কাজটাই কিন্তু করবে। এবং সেই কাজটা কিন্তু যে মন্ত্রিসভাগুলো রয়েছে, সেই মন্ত্রিসভায় যারা রয়েছে মন্ত্রণালয়ের, প্রত্যেকটি মন্ত্রণালয় ধরে ধরে যদি সরকারি দলে একজন মন্ত্রী থাকে, বিরোধী দল থেকে সে এরকম একটা ওই মন্ত্রণালয়ের পুরো তদারকিটা করার জন্য একজনকে ছায়ামন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। এই পুরো কনসেপ্টটা হচ্ছে এটা, এবং বাংলাদেশে এটাই প্রথমবারের মতো বিরোধী দল যেহেতু ঘোষণা করেছেন এবং সরকারি দলদের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কিন্তু স্বাগত জানিয়েছে। আমরা গতকালও দেখেছি যে আসলে বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, বিরোধী দলের যে ছায়া মন্ত্রিসভার বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন, তিনি তখন কিন্তু এটা খুব স্বাগত জানিয়েছেন এবং এমনটা হলে ভালো হবে এমনটাই তিনি প্রত্যাশা করেছেন, এমন মন্তব্য ব্যক্ত করেছেন আর কি। আমরা ধরে নিতে পারি একটা কার্যকর সংসদ আমরা দেখতে পাচ্ছি সামনের দিনগুলোতে। বিলাল হোসেন স্বাধীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করবার জন্য। আপনার জন্য অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা দেখছিলেন এতক্ষণ বাংলা নিউজের লাইভে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি চলছে, সেটি এখনও চলমান রয়েছে। নিশ্চয়ই শেষ হওয়া পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেটা জানবার জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন বাংলা নিউজের পর্দায়। এবং যে নতুন সরকার গঠিত হচ্ছে সেটি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু ভূমিকা রাখবে সেটি নিশ্চয়ই এই মন্ত্রিসভা গঠনের পরবর্তী যে দিনগুলো রয়েছে, বিশেষ করে প্রথম যে 100 দিন, তারা কি কি কর্মপরিকল্পনা গ্রহণ করছেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্বগুলো পাবেন আজকে, তারা তাদের প্রথম কর্মপরিকল্পনা বা জনকল্যাণে তারা কি কি ভূমিকা নিচ্ছেন সেটি দেখবার জন্য অপেক্ষা করছে পুরো বাংলাদেশ। দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা।